আওয়ার শো ওটিটি ওভার দ্য টপ, বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইন প্রোডাকশন বেস রিভিউ শো, যেখানে আপনাদের সাথে রয়েছি আমি সুমাইয়া চৌধুরী কৃতিকা, অ্যান্ড ইয়েস আমার সাথে রয়েছেন পরিচালক নোমান রবিন। কিন্তু আজকে আনফর্চুনেটলি উনি লেট। তারপরেও আমি শোটা শুরু করছি, আশা করি এর মধ্যে উনি পৌঁছে যাবেন আমাদের সাথে সেটে। সরি ফর দ্য লেট। ইয়েস, ভাইয়া চলে আসছে। কিন্তু আপনি লেট কেন ভাইয়া? মেজাজ খারাপ। কেন? কুইন অ্যান্ড আদার প্রোডাকশন দেখার পর যখন লোকাল প্রোডাকশন 14ই আগস্ট দেখেছি, তারপর থেকে আমার মেজাজ অনেক খারাপ। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারি আজকে। কিন্তু আমি তো আপনাকে ছাড়বো না আমার সাথে খারাপ ব্যবহার করলেন। প্রথমত আপনি ভুল করলেন, 14 আগস্ট আমার খুব ভালো লাগছে। তুমি কি করে 14 ওকে প্রোডাকশন বেস 14 আগস্ট ঠিক আছে, বাট শিহাব শাহিনের মতো একজন ডিরেক্টর যিনি প্রেমের নাটক বানাইতে ওস্তাদ, সে যদি প্রেমের নাটকের চশমা দিয়ে ক্রাইম থ্রিলার বানাতে যায়, তো না হবে ক্রাইম থ্রিলার। চশমা দিয়ে কেন ক্রাইম থ্রিলার বানাইতে পারবে না? প্রেমের নাটকের মতোই হইছে প্রোডাকশনটা, ইটস এ ক্রাইম থ্রিলার। এটা অনেক ভালো হয়েছে, আপনি দেখেন। ওকে ফাইন, দর্শক তাহলে দেখুক আমরা কি নিয়ে কথা বলছি। লেটস গো ফর দ্য ট্রেলার। তাহলে দর্শক, আমি আর নোমান রবিন ভাই যেই প্রোডাকশনটা নিয়ে তর্ক বিতর্ক করছিলাম আগস্ট 40 নিয়ে, সেটা ট্রেলারটি দেখে আসি। বলেন, সমস্যা কি আপনার? আমার তো অনেক সমস্যা আমি লিস্ট করে রেখেছি, সেটা আমি দর্শককে পরে বলবো। আগে আপনি বলেন জনাবা, আপনি কি কি ভালো জিনিস দেখেছেন এটার মধ্যে? দাঁড়ান, ভালো জিনিস বলতেছি, আপনি ভালো মত। ঠিক আছে, বসেন বসেন বসেন, আপনাকে বসেই আমি শোনাচ্ছি। ঘটনা যেখানে শেষ, 14 আগস্ট কিন্তু সেখানেই শুরু। রিয়েলি? জি। ওয়াও। এক কথায় শিহাব শাহিনের অসাধারণ নির্মাণ ছিল এটি। আচ্ছা আচ্ছা। ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে চরিত্রের ম্যাজিক দেখিয়েছেন তিনি। এক কথা তো আমি স্ক্রিনে থেকে চোখই সরাতে পারিনি। সত্যি? জি। এখানে মেইন যে চরিত্রটি ছিল তুষি, যেটা অভিনয় করেছে তাসনুবা তিশা, সেটা একদম অসাধারণ ছিল। আমার কাছে মনে হয়েছে সেই চরিত্রের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে। কিন্তু একটা শুধু সমস্যা ছিল, মানে তাসনুবা তিশা যতটাই চরিত্রটাকে ফিল করেছে, যতটাই সেটার মধ্যে ডুবে গিয়েছে, বাকি যে চরিত্রগুলো ছিল তারা আসলে ততটা ফিল করতে পারেনি ঘটনাটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমার তোমার এই যে উপরে উপরে অসাধারণ ফিল করা, চরিত্রের সাথে মিশে যাওয়া, এগুলো আমি আসলে বুঝতে পারছি না। আমাকে তুমি একদম টেকনিক্যালি ভেঙে বলবা নাকি আমি বলবো? আমাদের দেশে প্রথম এরকম একটা ওয়েব সিরিজ যেখানে অনেক সেক্সুয়াল সিন দেখানো হয়েছে, ভায়োলেন্স দেখানো হয়েছে, কিন্তু এটা কাহিনী ডিমান্ড করতো। আচ্ছা আচ্ছা, কাহিনী ডিমান্ড করেছে। এটা একটা সত্যিকারী ঘটনা, যেটা আমরা সবাই জানি, কিন্তু এটা কাহিনী ডিমান্ড করতো, যেটা প্রয়োজন ছিল। আমার কাছে মোটেই বাড়াবাড়ি মনে হয়নি, একদমই না। আচ্ছা, তোমার এই যে সেক্সুয়ালিটি বা যৌন দৃশ্য নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ভেরি স্পেসিফিকলি বলতে চাই, শিহাব শাহিন গত প্রায় 20 বছরের উপর নির্মাণ করেন। উনি খুব ভালো ভালো প্রেমের গল্প নির্মাণে ওস্তাদ, কিন্তু ক্রাইম থ্রিলার ইটস এ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। ক্রাইম থ্রিলারের মেকিং অন্যরকম হতে হয়। ক্রাইম থ্রিলারকে যখন তুমি ক্রাইম থ্রিলার বানাবা, দর্শককে তুমি একটা আলাদা পয়েন্ট অফ ভিউতে নিয়ে যাবা, অনেক ইন্টেন্স হইতে হয় ক্যামেরা। তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি। সিরিজের খুব সম্ভবত দ্বিতীয় পর্বে মেয়েটি প্রথম দেখতে পাচ্ছে ল্যাপটপে পর্ন দেখছে, রাইট? এবং মেয়েটির আর্জ হয়, রাইট? সে আর্জে সেই মেয়েটির এই যে মোড়ানো মোস্কানো বাংলা ছবির মতো পায়ে পায়ে ঘষা, এগুলো দেখিয়েছে। এগুলো তো এখনকার ব্যাপার না, এটা তো 30 বছর আগে এই মেকিং স্টাইল হয়ে গেছে। তার উচিত ছিল পশম। একটা মেয়ে যখন বা একটা ছেলে যখন জীবনে প্রথম এরকম একটা পর্ন ক্লিপ দেখে, তার যখন আর্জ হয়, সে আর্জের প্রথম বহিঃপ্রকাশটা ঘটে তার পশমে। তার উচিত ছিল ক্লোজ যে পশম দাঁড়িয়ে যাচ্ছে, এই টাইপের ইন্টেন্স মেকিংয়ে আসা। তিনি কি করেছেন? তিনি অলওয়েজ প্রেমের নাটক বানান, 2 শট 3 শট, একটু অ্যাঙ্গেল, একটু ওয়েজ, হ্যাঁ, একটু ওভার দ্য শোল্ডার। পুরো ফিল্মে পুরো সিরিজে উনি তাই করে গেছেন। মেকিংয়ের তুমি আমাকে বলো, তোমাকে আমি 100টা ক্রাইম থ্রিলারের ট্রেলার দেখাবো, 100টা ক্রাইম থ্রিলারের প্রোডাকশন আমি তোমাকে দেখাবো। বলো, আপনি ভারতীয় যত ওয়েব সিরিজ দেখেছেন, এত বিশাল বাজেটের, সেই বিশাল বাজেট ছাড়া যে নির্মাতা শিহাব শাহিন কম বাজেটে এত সুন্দর একটি প্রোডাকশন দিচ্ছে, সেটার কথা আপনি কেন বলছেন না? পশমের শর্ট নিতে টাকা লাগে না, ও পশম বোধহয় চার্জ করে মানি না। ও আই ডিডন্ট নো দ্যাট। কিন্তু উনি তো প্রথমবারের মতো ভায়োলেন্স, সেক্সুয়াল। তুমি যখন বলছো আমি ইন্টারাপ্ট করছি, এবার আমি বলি তোমাকে, শোনো, আরো আছে। এই যে মেয়েটা
যে ড্রাগ এডিক্টেড, রাইট? প্রথমে দেখলাম কাজের মেয়ে আর ভাইকে নিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে না? হ্যাঁ। সারা ঢাকা শহর ট্রাভেল করলো, রাইট? তারপর সে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করলো, ঠিক আছে? তারপর তাকে ইন্টারোগেশনে নিল, এবং এর মধ্যে সে কিন্তু কোনো খাবার খায়নি। ইয়াবা, এসটিসি, এই যে ড্রাগস গুলো আছে, এই ড্রাগস গুলো যদি কেউ গ্রহণ করে, কেউ খায়, তাহলে 1 দিন 2 দিন 3 দিন তার ক্ষুধা লাগে না এবং তার ঘুম আসে না। যদি সে একবার ঘুমাতে যায়, সে 2 দিন আগে ঘুম থেকে তোলে না, উঠে না। আচ্ছা। তুমি দেখো, হ্যাঁ। সে যে এই থানায় নিজে আত্মসমর্পণ করা পর্যন্ত, সারেন্ডার করা পর্যন্ত সে কিন্তু কিছু খায়নি। তুমি খেয়াল করেছো? হ্যাঁ। সে কোথাও কিছু খায়নি, হ্যাঁ? না। সে ঘুমায়নি, কিন্তু এক জায়গায় ঘুমানোর দৃশ্য আছে। ও এক বন্ধুর কাছে গিয়েছিল, ব্যাংকার, হ্যাঁ। হ্যাঁ? সেখানে একটা দৃশ্য ছিল, সাদা ওয়াল, একটা দরজা, নিচ দিয়ে রক্ত বেরোচ্ছে, ও ঘুম থেকে জেগে ওঠে। ড্রাগ এডিক্টেড, ইয়াবা এডিক্টেড কেউ যদি একবার চোখ বন্ধ করে, 2 দিনের মধ্যে সে চোখ খুলতে পারে না। এটা যুক্তি, এটা সায়েন্স গেল, সেটা একটা ভুল, বিরাট মিস্টেক। এরপরে এই যে সে ট্রাভেল করলো, একটা ড্রাগ এডিক্টেড মেয়ে, তার যে পয়েন্ট অফ ভিউ, তার নিজের একটা জগৎ আছে, সে জগৎ থেকে সব দেখছে। পুরো গল্পটা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ, রাইটারের পয়েন্ট অফ ভিউ, না অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ? নো, এটা তুষির পয়েন্ট অফ ভিউ। তুষির পয়েন্ট অফ ভিউ থেকে একটা শট নাই। তুষির পয়েন্ট অফ ভিউ থেকে একটা শট গেছে। তুষি যখন প্রথম ড্রাগস দিয়ে বাড়িতে ফেরে, ওর মা যখন চিৎকার করে, বাবাকে ডাকে, বাবা এসে বলে ও কি যেন নেশা করেছে, তখন ওর একটা পয়েন্ট অফ ভিউ দেয়। তোমার খেয়াল আছে যে ক্যামেরাটা মাতালের মতো ঘুরছে, মুভ করছে, হ্যাঁ? দ্যাট ওয়াজ ক্যামেরা পয়েন্ট অফ ভিউ। আই এম টকিং অ্যাবাউট ক্যারেক্টার পয়েন্ট অফ ভিউ। তুষির পয়েন্ট অফ ভিউতে যে স্টোরি টেল হবে, সেটা হয়নি, হয়েছে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে, অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে। প্রেমের গল্প অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো যায়। তোমার ভাইয়া, মাথা ব্যথা করতেছে না? হ্যাঁ, মানে আমি বুঝতেছি না কি বলতেছেন, কিন্তু একটা কথা আমি বলি, বলো। স্ক্রিন প্লে, ডিরেকশন, তারপর হচ্ছে সিনেমাটোগ্রাফি, এডিটিং, ও এক্সিলেন্ট। এইবার তোমাকে বলি আমার মেজাজ কেন খারাপ। কেন? আমি যখন বিঞ্জে ঢুকলাম, হ্যাঁ, ওটা যখন অন করলাম, হ্যাঁ। প্রথমে আমার কাছে লিপস্টিক মার্কা একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি এসছে। কি লিপস্টিক ছিল? লিপস্টিক কালার কি লিপস্টিক? একটু পিঙ্ক, একটু রেডিশ। আমি তখন আমার ওয়াইফকে বললাম, আচ্ছা ওরা কি চকলেট বিতরণ করবে? এটা চকলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি কেন এখানে? ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? তুমি দেখেছো নেটফ্লিক্স বা জি5-এ যে ওই যে তোমার সতর্কীকরণ যেটা দেয়, ডিসক্লেইমার, ডিসক্লেইমারের কি সুন্দর প্লেট দেখেছো? বিউটিফুল প্লেট। এবং তোমার কি মনে হয়নি যে এটা আরো বেশি পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে? ইটস দ্য প্রফেশনাল অ্যাটিটিউড, কাম অন। And now you're talking about the music, Yes. right? Background score. Background score. Fine. Joss. Crime thriller, SFX, background score should be intense, based on a character. I mean, যখন তুষি অ্যাপিয়ার হবে, তখন তুষিরই একটা মিউজিক থাকবে all the way. কিন্তু আমার তো সবই ভালো লাগছে। তা তো লাগবে, জনতার সবই ভাল লাগবে। সেখানে তোমার আই মিন যা দেখানো হয়েছে, পাবলিক সেটা গোগ্রাসে গিলেছে। বাট তুমি যখন আমাকে রিভিউ করতে বলবা সুইচার, ভাইয়া, আমাকে তো রিভিউর মতো রিভিউ এত করতে হবে। কম বাজেটে শিহাব শাহিন যে, মানে উনি অনেক বড় বাজেটে ছিল। এটা বাজেট আমি জানি না, কিন্তু অনেক কম বাজেট। যে বাজেটটা দেওয়া হয়েছে, সেই বাজেটে 30টা 1 ঘন্টা নাটক বানানো যায়। হ্যাঁ যায়, কিন্তু তারপরও তো ওয়েব সিরিজ ভাইয়া। শোনো, আমাকে তুমি যদি ওয়েব সিরিজটা অগস্ট 14-কে অ্যাজ এ রিভিউ পারসন আমাকে রেটিং করতে বলো, আমি প্রোডাকশনটা রেটিং দিব 10-এ 7, ডিরেক্টরকে রেটিং দিব 10-এ 4। 10-এ 4? ভাইয়া, আমি যদি সাধারণ দর্শকের জায়গা থেকে ওনাকে মার্ক দেই, তাহলে 10-এ 9.5। না, তোমার 10-এ 12 দেওয়া উচিত। 10-এ 12 দেওয়া উচিত। এবং তোমাকে শিহাব শাহিন পরবর্তী প্রোডাকশনে কাস্টিং করবে, সেই ব্যাপারটাও আমি বুঝে গেছি। এবং তুমি আসার আগে তাকে একটা ফোন দিয়ে এসছো, তুমি এখানে একটা ষড়যন্ত্রের গন্ধ আমি পাচ্ছি। আমি কোনো ষড়যন্ত্র করি নাই ভাইয়া, মানে আমি আর কি সাধারণ দর্শক হিসেবে বলতে চাইতেছি, এটা আপনি বুঝতেছেন না কেন? বাট সত্যি কথা বলি, কিন্তু এবার সত্যি একটা কথা বলি, বলো। তুষির যে চরিত্রটা ছিল, এবার তুষির চরিত্রের কথা বলি। আমি একটা মিনিট খালি, একটা মিনিট ভাইয়া। তুষির যে চরিত্রটা ছিল, সেই চরিত্রে তাসনুবা তিশাকে আমি 10-এ 10 দিব। হ্যাঁ,
আমি একদম আমি 10 এ 10 মেয়েটার দিব। এফোর্টটাকে দিব, আমি ওকে দোষ দেই না। শি ট্রাইড হার বেস্ট টু কাম আপ উইথ গুড অ্যাক্টিং, বাট এখানে আবার ডিরেক্টরকে আমি দুষতেছি। তোমার প্রথম দৃশ্যটা মনে আছে, ওর ওই বন্ধু ওকে যে ওর বাড়িতে নিয়ে যায় এবং ওর মা যে বকাবকি করে, এবং ওইখানে ওই রাতের বেলায় জোর করে তুষির সাথে ও সেক্সুয়াল রিলেশনশিপ করে, রাইট? সেখানে তুষি চোখ দিয়ে অ্যাক্টিং করে, তুমি খেয়াল করো, চোখ দিয়ে অ্যাক্টিং করে। অ্যাক্টিংটা আমরা দেখি নাই, ওকে স্পেশাল কোনো লাইট দেওয়া হয় নাই। সেখানে লাইটের মানে একটা আর্টিস্ট চোখ দিয়ে অ্যাক্টিং করতেছে, এই স্কোপ সে পায় না তার এন্টায়ার লাইফে, কয়েকটা প্রোডাকশনে পেতে পারে। তুষি এরকম একটা সুযোগ পেয়েছে, তার সাথে তিশা একটা সুযোগ পেয়েছিল যে ওই বেড সিনে চোখ দিয়ে তার গল্পটা বলতে, তার ওই সময়ের সিচুয়েশনটা প্রকাশ করতে, কিন্তু তাকে লাইট দেওয়া হয় নাই, পুরো ডার্কে রাখা হয়েছে। সেটা ঠিক আছে। ক্রাইম থ্রিলার, ট্রাস্ট মি, লাইটের খেলা, ক্রাইম থ্রিলার সাউন্ডের খেলা, এসএফএক্স এর খেলা, ক্রাইম থ্রিলার গল্প অনুযায়ী ক্যামেরা প্লেসমেন্টের খেলা। কিন্তু ভাই একটা ডায়লগটা আমি দেই। বলো। দেই। 5 4 3 2 গো। জিমি 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 কুত্তার বাচ্চা ফোন টুট, কুত্তার বাচ্চা ফোন ধর, সুরের বাচ্চা টুট। ভাই কেমন আছে বলেন? আমি বুঝতে পেরেছি এই সিরিজটা তোমার কেন ভালো লাগছে। কেন ভাই? কারণ ওইখানে একটা মেয়ে উন্মুক্ত খুব মজা করে ওপেনলি গালিগালাজ করতে পারছে। ইউ সি, অডিয়েন্স বুঝতে পেরেছেন কেন পছন্দ হয়েছে? গেল রসাতলে, গেল সব রসাতলে, গেল সব। অডিয়েন্সই বলবে যে এটা কেমন হয়েছে। শোনো, আমি আমার অভিনয় তো নারী ভালো শক্তিতে হয়েছে। বিশ্বাস করি, এবং ওখানে যা দেখানো হয়েছে, তাস্তবা তিশাকে দিয়ে যা করানোর চেষ্টা করা হয়েছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে। সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেস দে ডিড দেয়ার বেস্ট, তারা তাদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছে। এটা নিয়ে আর একদিন বলা যাবে, আর্টিস্টদের অ্যাক্টিংয়ের রিভিউ নিয়ে বলা যাবে। কিন্তু শিহাব শাহিন না হয়ে নতুন কোনো ছেলে হলে আমি এত কথাই বলতাম না। শিহাব শাহিন ইজ অ্যান এক্সপার্ট ফিল্ম মেকার, সো তার কাছ থেকে আমি বাড়তি কিছু আশা করেছিলাম, পাইনি, একদমই পাইনি। কিন্তু মজার একটা কথা দেখেন, মজার একটা বিষয় দেখেন, সেক্সুয়াল যে সিনগুলো দেখানো হয়েছে, যে ভায়োলেন্সগুলো দেখানো হয়েছে, এগুলো কিন্তু শিহাব শাহিন প্রথমবারের মতো বাংলাদেশে করেছে। ওয়াও, ইয়েস, শিহাব শাহিন, আপনি ওনাকে কাস্টিং দিয়েন প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। ওকে। আমি এতক্ষণ, তুমি হয়তো ভাবতে পারো যে আমি শিহাব শাহিনকে অপছন্দ করি বা এই টাইপের কিছু, ন, যেহেতু এই চেয়ারে বসেছি আমাকে ক্রিটিক্যালি ক্লেম করতে হবে। বাট তুমি যদি আমাকে বলো তার পজিটিভ জিনিসগুলো তুলে আনতে, ইটস রিয়েলি চ্যালেঞ্জ এরকম একটি সত্য ঘটনাকে ইনভেস্টিগেট করে পর্দায় তুলে আনা। তুমি একজন সাধারণ দর্শক, তোমার ভালো লেগেছে, রাইট? এইটা তার একটা ক্রেডিট। এবং তাসনুবা তিশার মতো অত এক্সপিরিয়েন্স না, অত নামী কোনো আর্টিস্ট না, সে তার কেরিয়ারে এই আগস্ট 14 তার কেরিয়ার একটা মাইল ফলক। এরকম একটা মেয়ের উপরে শিহাব শাহিন ডিপেন্ড করে পুরো ফিল্মটাই তো মেয়ের উপর ভর করেছে, ঘুরে ঘুরে মেয়েটার কাছেই এসেছে। এইটা আমি বলবো পরিচালকের একটা বিশাল বুঝিয়ানা, এবং সে গল্পটা আসলেই বলতে পেরেছেন, এক টানা গল্পটা বলেছেন, কোথাও কোনো আমি বলবো ইন্টারাপশন হয়নি, গল্প থেকে আমি ছুটে যাইনি। কিন্তু আমার পয়েন্ট ছিল, যেহেতু শিহাব শাহিন, ইউনো, শিহাব শাহিন, নোমান রবিন, অনুরূপ, অনিমেষ আইচ, অমিতাভ রেজা, এই সমস্ত নামগুলোর কাছ থেকে মানুষ একটু এক্সট্রা এক্সপেক্ট করে মেকিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে। সেই সুযোগটা ছিল, সেই সুযোগটা উনি কাজে লাগাতে পারেননি, বা তিনি কেন করেননি এটা আসলে একান্ত ওনার বিষয়। বাট হি ডিড রিয়েলি 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 গুড। ওকে, তাহলে আমরা একটা জিনিস করি, আমরা যদি রিভিউ করছি, আমরা আমাদের জায়গা থেকে পুরা প্রোডাকশনটাকে একটা মার্ক দেই। আপনি কত দিবেন? ফুল প্রোডাকশন আইএমডিবিতে আছে 8.7, উইচ ইজ রিয়েলি গুড। আইএমডিবি যদি 8.7 দিয়েছে, আমিও 8.7-ই দিতে চাই। ওকে, বাট স্পেসিফিক ডিরেক্টর যদি বলো, স্পেসিফিক আর্টিস্ট যদি বলো, স্পেসিফিক লাইটের কাজ বলো, স্পেসিফিক ক্যামেরার কাজ বলো, এডিটিংয়ের কাজ বলো, সাউন্ডের কাজ বলো, তাহলে একটু সমস্যা হয়ে যাবে। বাট ওভারঅল তোমাকে খুশি করার জন্য আমি 8.7 দিলাম। আচ্ছা, তাহলে আমাকে খুশি করার জন্য দর্শককে বলতে চাই যে দর্শকের জায়গা থেকে আমি এই প্রোডাকশনটাকে দিব 9/10। বাকি এক হচ্ছে, বাকি যারা অভিনয় করেছে তাদেরকে ভালো লাগছে, বাট নোমান ভাই এখন আমার উপর রাগ করবে। কিয়ামত বলতে একটা জিনিস আছে, নোমান ভাই রাগ ওই দিন করবে দেখে তোমাকে আমি জবাব কিন্তু দিতে এটা দেই হবে। নাই, নাহলে আমি 10-10ই দিতাম। ওকে ফাইন। ওকে, তাহলে আমরা র্যাপ আপ করি।
14 আগস্ট আমার বলে ফেলেছি, এখন হালকা লাগতেছে। বাট তার আগে আমি আর একটা চমৎকার ওয়েব সিরিজ দেখেছি। কি ভাইয়া? সিক্রেট গেমস। তোমার মুড অফ কেন? হোয়াটস রং? তুমি তো দেখেছো। কিন্তু আমি এটা নিয়ে রিভিউ করতে চাই না। কেন, কি হয়েছে? অনেক না, এটা নিয়ে আমি রিভিউ করতে চাই। বলো কি হয়েছে, তুমি বলো। ভাইয়া কিভাবে বলবো? বলে ফেলো, আমি কাউকে বলবো না, তুমি আমাকে বলে ফেলো। আপনি বলবেন না তো? না, বলবো না। মানে আপনি জানতে চাচ্ছেন দেখে কিন্তু আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, একদমই তাই। আমার কাছে না মনে হয়েছে কি যে ওরা যে এত মানে সেক্সুয়াল সিনগুলো দেখাইছে, ভায়োলেন্সগুলো দেখাইছে, এগুলো এত এত মানে একটু বেশি দেখা ফেলছে। মানে ওইখানে তো আর্টিস্ট অভিনয় করতে গেছে, তাই না? আর্টিস্টকে পুরা দেখানোর কি আছে বলেন? আমার একটু ভাল লাগে না। মানে মনে হয়েছে যে এটা একটা মানে কেউ অভিনয় করতে আসে নাই, এখানে অন্য কিছু চলতেছে। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্য ইন্টেন্স সেক্সুয়াল সিন, তোমার আর কি অপছন্দ হয়েছে? এটার মধ্যে অ্যাকশন অনেক বেশি ছিল। আপনি তো জানেন অ্যাকশন তোমার ভালো লাগে না? না, একদম ভালো লাগে না। একটু ভালো লাগছে, একটু বেশি হয়ে গেছে। কিছু কিছু জায়গায় একটা জিনিস খুব বিরক্ত লাগছে। কি বলো? ওদের 2টা সিজন, 8টা করে এপিসোড, এত কষ্ট করে বসে বসে দেখলাম যে রিভিউ দিতে হবে, কিন্তু সিজন 2 এ যে অনেক জায়গায় মনে হচ্ছে শুধু শুধু ফাইজলামি করতেছে। ওকে, একটা কথা বলার জন্য 5 মিনিট চলে গেল, বুঝলাম না কি বোরিং বানাই আমি দিল। তুমি বলছো আশ্রমে যাওয়ার পর পুরো হ্যাঁ। ফিল্মটা স্লো হয়ে গেছে, স্লো হয়ে গেছে পুরো। বলেন তো এটা কেমন না? সো আমি তোমাকে সিক্রেট গেম সম্পর্কে দুটো কথা বলি, বলেন। অডিয়েন্সকে একটু বলে আসি। বিখ্যাত লেখক বিক্রম চন্দ্রের 2006 সালে মুক্তি পায় সিক্রেট গেমস নোবেলটা। এটা কিন্তু প্রথমে একটা নোবেল ছিল, আচ্ছা। বিখ্যাত ক্রিটিক্যালি অ্যাক্লেইমড একটা নোবেল, যে অনেকগুলো পুরস্কার পেয়েছে। ওকে, সেখান থেকে এটাকে যখন ওয়েব সিরিজ করা হয়, এই ওয়েব সিরিজটা কিন্তু ছিল নেটফ্লিক্সের ভারতে প্রথম হিন্দি ওয়েব সিরিজ, অরিজিনাল ওয়েব সিরিজ বাই নেটফ্লিক্স ফর দ্য ইন্ডিয়ান মার্কেট। সেটা কিন্তু ওই নোভেলের নামটাই রাখা হয় সিক্রেট গেমস। সো বিক্রম চন্দ্রের নেতৃত্বে 13 জন রাইটার সহ এটাকে তৈরি করা হয়, এবং সেখানে কিন্তু 2 জন ডিরেকশন দেয়, অনুরাগ কাশ্যপ এবং বিক্রমাদিত্য। আচ্ছা, ঠিক আছে। সো বিক্রমাদিত্য কি করে, পুলিশ অফিসারটা আছে না সাইফ আলী খান, সাইফ আলী খানের পুরো সিরিজে যতগুলো দৃশ্য, সবগুলো দৃশ্য শুটিং করে বিক্রমাদিত্য। সেখানে কোনো অনুরাগ কাশ্যপ কিন্তু তার সেটে ঢোকে নাই। নওয়াজুদ্দিন সিদ্দিকী, তোমার পছন্দের গাইতুন্ডের সমস্ত দৃশ্যগুলো শুট করে কিন্তু অনুরাগ কাশ্যপ। আচ্ছা। সো 2 জন ডিরেক্টর, 2 টাইপের মেকিং এক জায়গায় হয়ে একটা চমৎকার আউটপুট। সো সেক্সুয়াল দৃশ্যগুলো কিন্তু ম্যাক্সিমামই শুট হয়েছে অনুরাগ কাশ্যপের হাতে। তো তোমার যে মন খারাপ তার জন্য দায়ী অনুরাগ কাশ্যপ এবং তার ওয়াইফ আরতি বাজাজ, যে কিনা সেক্সুয়াল সিন সহ পুরো ওয়েব সিরিজটাই এডিট করেছে। অনুরাগ কাশ্যপের ওয়াইফই এডিট করেছে। ওয়াইফ কিছু বলে নাই? কি বলবে? আপনি কি দেখছেন আসলে? অফকোর্স। আপনি সিনগুলো দেখছেন? ওয়াও ভাইয়া, মানে তুমি যদি বলো আর্টিস্টিক ওয়েতে একজন আর্টিস্ট কনভিন্সড হয়েছে, সে পুরো পোশাক খুলে পৃথিবীর সামনে সে অভিনয়টা করছে। তুমি দেখছো একটা সেক্সুয়াল নুড বডি, আর আমি দেখছি যে গল্পের খাতিরে ওই পর্যন্ত আর্টিস্টকে যেতে হয়েছে, যে আর্টিস্ট ওটা অ্যাকসেপ্ট করেছে। সে ব্যক্তিগত ইমেজটা মেশায়নি, তার কেরিয়ারের জায়গায়, তার সততার জায়গায়, গল্প অনুযায়ী যা ডিমান্ড করেছে সে তাই করেছে। ওয়েট ভাইয়া, এতক্ষণ আমরা যে ওয়েব সিরিজ সিক্রেট গেমসের কথা বলছিলাম, সেটা ট্রেলার কি দর্শক দেখবে না? অবশ্যই দেখবে। চলুন দর্শক, এখন আমরা সিক্রেট গেমসের ট্রেলারটা দেখে আসি। ওকে, দর্শক তো ট্রেলার দেখলো, এখন আমি দর্শককে বলি, এখানে রেড ওয়েপেন 8K S35 সি সিরিজ অ্যানামরফিক লেন্স এবং ভি লাইট অ্যানামরফিক লেন্স ব্যবহার করা হয়েছে। সো দৃশ্যগুলো আপনারা দেখবেন অনেক হোয়াইট এবং অনেক বেশি ভিনটেজ লুক আছে। অ্যানামরফিক লেন্স মানে অনেক বেশি ভিনটেজ রেড সায়ান টোন থাকে এবং ডেপথ অফ ফিল্ড বেড়ে যায়। সো এটা গেল টেকনিক্যাল ব্যাপার, এবং তোমার অভিনয়ের কথা বলতে গেলে তো শেষ করা যাবে না। আমি একটা ক্যারেক্টার বলি। ভালো ভাইয়া, গায়তোয়ান তো আমার পছন্দের একটা ক্যারেক্টার, এটা তো আপনি জানেনই, আপনাকে ফোনে বলছি। কিন্তু এখানে আরেকটা ক্যারেক্টার ছিল, বলেন তো কোনটা আমার ভালো লাগছে? রাধিকা। I just about to say high five.
Yes. রাধিকা আপ্তে একটা র এজেন্টের ভূমিকা অভিনয় করেছে, অসাধারণ অসাধারণ। ও মিশে গেছে, একদম, আমার কাছে মনে হয়েছে তো মিশে গেছে চরিত্রের সাথে। কিন্তু ভাইয়া ও অভিনয় ভালো করছে, ও একটা শক্তিশালী অভিনেত্রী, এটা দেখেই আমি বুঝতে পারছি স্ক্রিনে। কিন্তু একটা জায়গায় না একটু খারাপ লাগছে, বলো। ও অনেক জায়গায় পারতো যে মানে যে ওর একটা জায়গায় একটা কমিটমেন্ট ছিল যে মেয়েটাকেও বাঁচাবে, সেখানে কিন্তু ও বাঁচাইলো না মেয়েটাকে। মানে দোষ সব ব্যাটা রাইটারের। ও কি হ্যাঁ, এটাকে মারা দরকার না, মারা দরকার ছিল না, একদম মারা দরকার না, বলেন একদমই তো। ঠিক। তবে একটা মজার বিষয় হচ্ছে এখানে সাইফ আলী খান তার স্টারডম থেকে বের হয়ে এসে একদম সাধারণ একজন অ্যাক্টরের মতো গল্পের সাথে সে মিশে গেছেন, এবং এটি ভারত সহ সারা পৃথিবীতে খুব সাধুবাদ পেয়েছেন তিনি, যে সাইফ আলী খান এই প্রথম তার সেই স্টারডম, হিরোইজম, ভালোবাসা, লাভার বয়, সেই জায়গা থেকে ভেঙে সে একজন সাধারণ পুলিশ অফিসার, অনেস্ট পুলিশ অফিসারের রোলটা প্লে করেছে। তবে আমি যেটা বলি, যে জায়গাটা তুমি বলেছো স্লো হয়ে গেছে, পঙ্কজ ত্রিপাঠী গুরুজি ক্যারেক্টারটা ভেরি ইন্টারেস্টিংলি তুমি দেখো, হ্যাঁ। গল্পটা শুরু হয়েছে শেষ থেকে, হ্যাঁ। রাইট? তারপর ট্রাভেল করেছে, নওয়াজুদ্দিনের ছোটবেলায় তার বাবাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, এরপরে ওর ফ্রেন্ড বান্টি অ্যান্ড আদার সব ইন্ট্রোডিউস হয়েছে, হওয়ার পর সেকেন্ড সিজনে গিয়ে হুট করে আমরা দেখলাম কোথায় একটা আশ্রম, সেখানে গিয়ে পুরো ফিল্মটা স্লো, হ্যাঁ, গতি স্লো, একদম। এবং খুব খুব মার্জিত সংলাপ, খুব জ্ঞানপাপী প্রজ্ঞাবান একটা মানুষ, কিন্তু সেখানে খুব রুড, ভায়োলেন্স এবং সেক্সুয়াল, হোমোসেক্সুয়ালিটি এগুলো দেখানো হয়েছে। বাট এই যে সেক্রেট গেমস, মানে একটা পবিত্র খেলা, এই পবিত্র খেলার কিন্তু মূল গল্পকার কিন্তু পঙ্কজ ত্রিপাঠী গুরুজি, রাইট? গুরুজি। এবং তার যে মাস্টার প্ল্যান, যে এখানে একটা বম, নিউক্লিয়ার বম, পুরো গল্পটা হচ্ছে নিউক্লিয়ার Nuclear বম, bomb। এবং পুরো গল্পটা কিন্তু ভারতের সাথে পাকিস্তানের একটা গ্যাঞ্জাম লাগানো, হ্যাঁ। রাইট? একটা যুদ্ধ বাতিয়ে দেওয়া। তো সাইফ আলী খান যেভাবে ট্রাভেল করেছে উইথ দ্য বম টু ফাইন্ড আউট দ্য বম, টু সেভ মুম্বাই, টু সেভ দ্য কান্ট্রি ফ্রম আ ওয়ার, সেটাতে সে সফল হয়েছে, এবং সে নিউক্লিয়ার ওয়েপনটা সে পেয়েছে, কিন্তু ওয়েপনটা যে ডিফিউজ করবে সেখানে 3টা পেটেন্ট ছিল, 2টা পেটেন্ট সে মিসইউজ করেছে, সে পারেনি, লাস্ট একটা পেটেন্ট, সেটা তো পারেই সব সময়। কিন্তু সেটা তো হলো না, তার আগে তো সিজন শেষ, শেষ। অ্যানাদার সিজন ইজ কামিং, হোপফুলি 2021 সালের শেষের দিকে সিজনটা আসবে। আসবে। তবে খুব তো প্রশংসা করলাম, তোমাকে কিছু ক্রিটিক্যালি এক্লেম করি অ্যাবাউট দিস সিক্রেট গেমস। কন্টিনিউটি ব্রেক অসংখ্য জায়গায়, এবং ম্যাক্সিমামটাই হয়েছে অনুরূপ কাশ্যপের বেলায়, কারণ ও মেলো ড্রামা পছন্দ করে না, ও হচ্ছে খুব ক্যাজুয়াল অ্যাক্টিংগুলো করে, যার ফলে অনেক সময় দৃশ্যের মধ্যে শিল্পী দ্বারা যদি পজিশনিং কন্টিনিউটির কোনো ভুল হয়, প্রপসের যদি কোনো ভুল হয়, সেটি আসলে ওভারলুক করে যায়, ওকে। কারণ ওইটা হচ্ছে মেথড অ্যাক্টিং এর বাইরে। মেথড অ্যাক্টিং মানে হচ্ছে ক্লোজ, টাইট, টু শর্ট, খুব কন্ট্রোলড হবে, অ্যান্ড ওখানে অটোমেটিক্যালি তোমার ক্লোজ, শর্ট এগুলো কাটার জন্য তোমাকে মেলোড্রামা ক্রিয়েট করতে হয়। কিন্তু ভাইয়া, বুঝলাম আপনি তো একজন পরিচালক, আপনি এই 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 ভুলগুলোই ধরবেন, আমি জানি, কিন্তু আপনি একটা জিনিস দেখেন, অনেকের পছন্দের একটা নায়কতে এই ওয়েব সিরিজে কাজ করছে, সাইফ আলী খান। কিন্তু সিজন 2-তে ওরা কেন দেখালো না বেশিবার? কেন দেখালো না এটা আমাকে বলেন। আমার তো মন চাইছে কি জানেন, মানে যে বানাইছে তাকে মাইরা ফেলাই। উচিত। কেন আমরা এটা কিভাবে করলো? মারতে যাব? কিভাবে মারবো বলেন, আপনি আমাকে বলেন। আমরা একটা কাজ করি, আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বলতে চাই, ডাইরেক্টর এন্ড দ্য জি। রাইটার, জি। ইউ ডিডন্ট, মানে ইউ ডিজার্ভ মাইল, জি। and she wants to give you the mile. ইয়েস। কাশ্যপ আমাদের ভাষাটা বুঝবে, বুঝবে না? I'm damn sure. ঠিক আছে, বুঝবে তো। ফাইন, তাহলে সিক্রেট গেমস প্রায় শেষ। তবে এখানে সিরিজটা অনেক জায়গায় সেক্সুয়ালিটির জন্য সমালোচিত হয়েছে। হ্যাঁ। ভারত উপমহাদেশের নারী এবং পুরুষ তারা সেক্সুয়াল ফিজিক্যাল রিলেশন করে না, তাছাড়াই সৃষ্টিকর্তা সংসারে সন্তান পাঠিয়ে দেয়, এবং এই কারণে
আমরা কোনো সেক্সুয়াল দৃশ্য আমাদের প্রোডাকশনে দেখলে আমরা সেটা গ্রহণ করতে পারি না, কারণ তুমি আমি জন্মগ্রহণ করেছি বাবা মার যৌন সম্পর্ক ছাড়াই। ভাইয়া বুঝলাম, কিন্তু আপনি দেখেন একটা জিনিস, ওইটা তো 18+ দের জন্য, তাই না? এখন আমি তো আমার বাবা সবাই তো 18+, বাবা মা ভাই বোনকে নিয়ে ঘুরতে দেখতে পারবো, সবাই 18+, একসাথে দেখতে পারবো না। তোমার বাবা এবং তোমার মা কি ওই কাজটা করেনি যে কারণে তুমি পৃথিবীতে এসেছো? ঠিক আছে, কিন্তু দেখতে তো পারবো না, মানে আমাদের বুঝতেছেন না কেন? দৃষ্টিভঙ্গিতে সমস্যা আছে। কোনো সমস্যা নেই দৃষ্টিভঙ্গিতে, আমাদের সেক্সুয়াল এডুকেশনটা নাই, এটা নিয়ে সমস্যা আছে। আই আন্ডারস্ট্যান্ড। এই সমস্যা দৃষ্টিভঙ্গির প্রবলেমের কারণে আমরা মেকাররা প্রবলেম ফেস করছি। আমরা মেকাররা প্রবলেম ফেস করছি, সেখানে সেন্সর বোর্ড জায়গা পাচ্ছে। সেন্সর বোর্ড কখনোই আমাদের যৌন দৃশ্যগুলোতে তারা অপোজ করতে চায় না। তারা কেন অপোজ করে? ডিউ টু সমাজ এটা মেনে নিতে পারে না। তাহলে সামাজিক প্রবলেমের জন্য আমি আমার গল্প কেন বলতে পারবো না? তুমি বিয়ে করতে পারো, তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক করতে পারো, তোমার বেবি হতে পারে, এইটাকে আমি বলতে পারবো না? পৃথিবীর নিয়ম তো, সেটা আমি বলতে গেলে সেখানে সেন্সরশিপ হবে, এটা কি ধরনের কথা? বাট তবে সেটার প্রেজেন্টেশন সুন্দর হতে হবে। জি, মানে আমার কাছে ভালো লাগে না। এখন আপনি আমাকে যতই বলেন, আমি রেটিং এখন করতে চাই, আপনি বলেন আপনি করতে। 14 আগস্টের যৌন দৃশ্য ছিল, সেটা তো তোমার অনেক ভালো লাগছে। না না, ওখানে তো এটা কাহিনী ডিমান্ড করতেছে, কারণ এটা তো কাহিনী বাংলাদেশের ডিমান্ড করে ডিরেক্টর না। তো প্রশংসা করলে কাস্টিং পেতে পারো, বুঝতে পারছি না। আচ্ছা ভাইয়া, সব বুঝছি আমি, আর বুঝতে চাই না। আপনার যে অনেক ভালো লাগছে এটা আমি বুঝে গেছি। এখন আপনি আমাকে দর্শক আমরা রেটিং জানতে চাই। আমার রেটিং এর সময় তো আমি বলেই দিব কেমন হয়েছে, আপনি বলেন রেটিং। আমি অনুরাগ কাশ্যপকে দিতে চাই 7 আউট অফ 10। আমি বিক্রমকে দিতে চাই 8 আউট অফ 10। আর অ্যাক্টর, ওভারঅল অ্যাক্টর যারা কাজ করেছেন তাদেরকে আমি দিতে চাই 8.5 আউট অফ 10। টেকনিক্যাল টিম, স্পেশালি দ্য সিনেমাটোগ্রাফার, দ্য ডিওপি টিমটাকে অসাধারণ কাজ করেছে। লাইটের গ্যাফার অসাধারণ কাজ করেছে। আর্ট ডিরেক্টররা কাজ করেছে, যেহেতু কন্টিনিউটি তাদের অনেক ভুল ছিল। পুরো টিমকে আমি দিতে চাই 8.8 আউট অফ 10। ওভারঅল 8.7 আউট অফ 10। 8.7। আপনার যদি আমাকে কম দিতে হবে, ঠিক আছে। আমি দর্শক, আমি একদম দর্শকের মতে রেটিং দিব 6 আউট অফ 10। বাস, এর বেশি আমি দিতে পারবো না, বাস শেষ। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? মানে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট প্রোডাকশন? আমার দরকার নেই মানে প্রোডাকশন তোমাকে জানা, কে এখানে আমার আনছে? তোমার দরকার সাথে আমি হচ্ছে রিভিউ করতে বসছি কেন? আপনি কেন সিক্রেট বসছেন? গেমস কে তুমি 6 আউট অফ 10 দিছো? জি, কারণ আমার কাছে ভালো লাগে নাই। আমার তোমার সাথে রিভিউ করা উচিত না। মানে কি, আপনি বসেন। আই এম লিভিং। কেন I'm মার leaving. দেব কিন্তু এখন? তুমি এখন 2 বাড়াও। 2 বার আই এম লিভিং, আই এম লিভিং, আপনি বসেন। আই এম লিভিং। আচ্ছা দিব, ঠিক আছে, আপনি বসেন। না, তোমার সাথে রিভিউ করা যাবে না। ঠিক আছে দর্শক, আমি তুমি নোমান 14 রবিনের- আগস্টকে তুমি দিবা 9, যেটা ক্রিটিক্যালি মানে আমার প্রচুর প্রবলেম আছে ঠিক তার আছে, সাথে। আমি দর্শক, আমি এই প্রোগ্রামটা একা করতে পারছি না, এই জন্য নোমান ভাইয়ের ঠিক আছে আমি বলি, নোমান ভাইয়ের জন্য আমি ইয়েস ইয়েস আমি দিতে চাই সিক্রেট গেমসকে। আপনি আর 2 বার 9 আউট অফ 10। গুড। কিন্তু কাট। Done. Okay, let's start with the crown. ওয়েলকাম টু আওয়ার শো ওটিটি। হ্যাঁ, অনেক যুদ্ধ করলাম সেটে, আমাদের মতের মিল অমিলের পরেও পরিচালক নোমান রবিন আমার সাথে আছে। ইয়েস ভাইয়া, হয়েছে, আগাও। ঠিক আছে, আমরা এখন ভাইয়া কি করব বলেন না একটু। আমরা এখন ক্রাউন নিয়ে কথা বলবো। দ্য ক্রাউন, Yes. কুইন এলিজাবেথ 2। তোমার Okay. কিছু বলার আছে? অনেক কিছু বলার আছে। লেটস স্টার্ট। ওকে, তার আগে আমরা দর্শকদেরকে দেখিয়ে আসি, আমরা যেই দ্য ক্রাউন নিয়ে কথা বলবো, দ্য ক্রাউনের ট্রেলারটা একবার দেখে আসি। ভাই আপনি বলেন। তুমি শেষ করলে আমি শুরু করতাম, কারণ আমার তো চলতেই থাকবে। আপনি চলতেই থাকবে আসলে? ঠিক আছে, আমার কাছে সব থেকে বেশি মনে হয়েছে যে ক্লিয়ার ফয়। আপনি তো দেখেছেন ফার্স্ট কুইন এলিজাবেথের যে ক্যারেক্টারটা ইয়েস, করেছে। ক্লিয়ার ফয়। আপনি একটা জিনিস নোটিস করেছেন কিনা, তার যে ইংলিশ অ্যাকসেন্ট, ওটা কিন্তু কুইন্স ইংলিশ ছিল। আই মিন রাজ পরিবারের ভেতরে জি, যে যেই ইংলিশটা কথা হয়, কথোপকথন হয়, কুইন্সের যে ভাষাটা, ওই ভাষাতেই আমার মনে হয় আনুমানিক সে 1 থেকে 2 বছর সে ভাষাটা সে রপ্ত করেছে। ওকে। কারণ এত সুন্দর কুইন্স ইংলিশে অ্যাকসেন্টটা করেছে, ভাষাটা কথা বলা আসলে সম্ভব না।
প্র্যাকটিস ছাড়া। ওকে, বাট এখানে ক্লেয়ার ফয় আরেকটা মজার ঘটনা হয়েছে। জি, ক্লেয়ার ফয়ের চোখ ছিল নীল, এন্ড রানী সেকেন্ড এলিজাবেথ তারও চোখ ছিল নীল, বাট এখানে কিন্তু তিনজন হ্যাঁ। রানী এলিজাবেথের ক্যারেক্টারটা প্লে করেছে, তুমি জানো, তিনজন অভিনেত্রী, তিনজনই ব্রিটিশ। হ্যাঁ। কিন্তু দ্বিতীয় যিনি অভিনয় করেছেন তার নাম হচ্ছে অলিভিয়া কোলম্যান। অলিভিয়া কোলম্যানের চোখ কিন্তু ধূসর। আচ্ছা, অলিভিয়া কোলম্যানকে প্রথমে কন্ট্যাক্ট লেন্স দেওয়া হয়েছিল নীল চোখের, কিন্তু সে প্রপার ডেলিভারিটা ডিরেক্টর পাচ্ছিল না, সো কন্ট্যাক্ট লেন্স খুলে ফেলা হয়েছে। কিন্তু রানীর চোখ তো নীল দেখাতে হবে, সো কি করার, সো তারা ভিএফএক্স এর সাহায্য নিয়েছে। আচ্ছা, এবং ভিএফএক্সে যতবার তোমার অলিভিয়া অ্যাপিয়ার হয়েছে ততবার ভিএফএক্স এর চোখ কিন্তু তুমি নীল দেখেছো। হ্যাঁ। এটি এই প্রোডাকশনের একটা বিশাল ড্রব্যাক। এই ড্রব্যাক, এই এররটা মাথায় নিয়েই দ্য ক্রাউন সিরিজটা শেষ হয়েছে। ভাইয়া দেখেন, আমার তো মনে হয় এটা নিয়ে আমাদের রিভিউ করার দরকার নেই। কেন? এত বিশাল বাজেটের একটা ওয়েব কত সিরিজ, ছিল জানো? 1200 কোটি টাকা প্রায়, আমাদের দেশে টাকা 1200 নেটফ্লিক্সের কোটি সবচেয়ে টাকা, বিগ বাজেটের একটা শো যেটা এত বিশাল বাজেট নিয়ে করেছে, আমার তো মনে হয় রিভিউ করা উচিত না দর্শক। আরেকটা মজার ঘটনা আছে। কি? সিজন 1 এবং সিজন 2-তে প্রথম প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের কিন্তু অ্যাকচুয়াল উচ্চতা ছিল 5.8। আচ্ছা, তার যে ক্যারেক্টারটা অভিনয় করেছেন সে আর্টিস্টের অ্যাকচুয়াল উচ্চতা কিন্তু 6 ফিট 2 ইঞ্চি। আচ্ছা, এবং চার্চিল ক্যারেক্টারটা আমি কেন অনেক বেশি কনসেন্ট্রেট দিয়েছি, আমি ওই ক্যারেক্টারটাকে সহ্য করতে পারি না। হিস্টোরিক্যালি ওর একটা ভুল সিদ্ধান্তের কারণে, ওর একটা নেতিবাচক সিদ্ধান্তের কারণে 1943-তে বাংলায় 30 লক্ষ মানুষ না খেয়ে, রোগে, শোকে মারা গেছে। আসলে এই সেই চার্চিল। সো মজার বিষয় হচ্ছে পুরো ক্রাউন যে পরিবার, রানী ফার্স্ট এলিজাবেথ অ্যান্ড সেকেন্ড এলিজাবেথ, ওদের পুরো সাম্রাজ্য জুড়ে আমাদের ভারতের মানুষের টাকা দিয়ে গড়ে উঠেছে। এবং ওর অন্দরমহলে 52 জন কর্মচারী ছিল, আপার লেভেল সহ। আচ্ছা, সো যখন গল্পটা 38, 39, 45, 46 হয়ে এগিয়ে যাচ্ছে, কোথাও কি তুমি ভারতের কোনো ঘটনার প্রভাব গল্পে দেখেছো? না। কেন দেখোনি? এইটা ওদের জিও পলিটিক্স। ওকে, কারণ ওরা গত 70 বছর ধরে ইংল্যান্ডের বাচ্চাদেরকে বোঝাচ্ছে আমরা পৃথিবীর সেরা শাসক, আমরা কোথাও কোনো অত্যাচার করিনি। সেটার কন্টিনিউয়েশনে তারা যখন ক্রাউন রিলেটেড, রানী রিলেটেড, রাজা রিলেটেড, রাজ পরিবার রিলেটেড কোনো গল্প বলে, সম্পূর্ণরূপে পাশ কাটিয়ে যায়। ভারতের কোনো প্রভাব তারা রাখে না, ওয়াইরাস ভারতের টাকা দিয়েই ওদের রাজ পরিবার। কিন্তু আমাকে তো চার্চিলকে অনেক ভালো লাগছে, মানে যে এটার ক্যারেক্টার করে তাকে ভালো লাগছে, মানে রাজা হিসেবে ইয়েস, সে পুরাটা চরিত্রকে ওইভাবেই ক্যারি করেছে, প্রধানমন্ত্রী হিসেবে তার ক্যারি করেছে, প্রধানমন্ত্রী হিসেবে হি ওয়াজ সে ওয়ান অফ ক্যারি দ্য করেছে। সাকসেসফুল, তাকে স্যার টাইটেল দেওয়া হয়েছে, স্যার উইনস্টন চার্চিল। জি, কিন্তু সেই স্যার পদবি পেতে তার 30 লক্ষ সাধারণ মানুষ তাকে মারতে হয়েছে। ইউ আন্ডারস্ট্যান্ড? সো আমি ক্রাউন সিরিজটাকে জিওপলিটিক্যাল চোখে আমি দেখেছি। স্বাভাবিক, 1200 কোটি টাকা বাজেট, লাইট ভালো হয়েছে, অভিনয় ভালো হয়েছে, দে আর দ্য বেস্ট। ইভেন দো টেকনিক্যালি সনির সাথে নেটফ্লিক্সের একটা এগ্রিমেন্ট হয়েছে, ওরা শুধু নেটফ্লিক্সের জন্য স্পেশাল সিরিজ ক্যামেরা বানিয়েছে, সনি আলট্রা ভেনিস অ্যান্ড সনি আলট্রা ভিনটেজ। ভাই আপনি তো ড্রেস নিয়ে কথাই বলতেছেন না, কস্টিউম দেখেছেন? পিরিয়ডিক্যাল কস্টিউম, এমি রবার্টস এটাকে আরো মজার ডিজাইন বিষয় হচ্ছে করেছে। এই কস্টিউমের তো রেফারেন্স আছে সুইটহার্ট। আমি হ্যাঁ, যদি তোমাকেও reference আছে। তোমাকেও রেফারেন্স দিয়ে দিই, তুমি কস্টিউম নিয়ে কাজ করো, আমি যদি তোমাকে ছবি দেখাই যে বাংলার নবাবের এই কিন্তু কস্টিউমটা ভাইয়া এরকম, তুমি এটা বানাতে তো পারবে? ও হচ্ছে প্রিন্স ডাইনার ওয়ার্ড্রোব ইউজ করেছে, সেখান থেকে মানে একদম প্রপার ওই ড্রেসটাই আমি দেখেছি। ওফ, এরকম একটা ড্রেস যদি কেউ আমাকে বানাই দিত। আর বড় একটা নিউজ আপনাকে দেই, বলো। যে কস্টিউম ডিজাইনার ছিল এমি রবার্টস, ও কিন্তু এমি অ্যাওয়ার্ড পেয়েছিল। ওয়াও, ওকে। তার মানে বুঝতেই পারতেছেন যে ও কত ফেমাস ডিজাইনার। এক্সিলেন্ট। শোনো, ভাই আমি বলি কি, আপনার তো অনেক লিংক আছে না, পরিচয় আছে না, আপনি, আমার খুব ইচ্ছা ছিল যে আজকে আমি শোতে রানীর মতো একটু এই যে মানে একটু জামা পোশাক কাপড়, পরে আসবো। হ্যাঁ, তো আপনি এর পরের এপিসোডে আমাকে কিছু একটা ম্যানেজ করে দিন, ওকে একটা ফোন টোন দিতে পরের পারবেন? এপিসোডে তোমাকে 14 আগস্টের পরিচালক শিহাব শাহিন কিছু একটা করবে, তুমি শিওর থাকো। ঠিক আছে, না হলে আমি কানেক্ট কিন্তু আপনি তো আমার সাথে হোস্ট না, আপনার তো উচিত আমার দিকে একটু দেখা।
আমি তোমার দিকে দেখবো, দেখতে দেখতে সেট থেকে বেরিয়ে গিয়েছিলাম, আবার আসতে হয়েছে। এনিওয়েজ অডিয়েন্স, আমরা এখন দেখব যে পৃথিবীর কোন প্ল্যাটফর্মে কি কি সিরিজ চলছে, কি কি সিরিজ আপনারা দেখতে পারেন। নেটফ্লিক্সে কি চলছে, জি5-এ কি চলছে, হইচইতে কি চলছে, এবং আমাদের লোকালি বিঞ্জে কি চলছে। তবে সরি, বিঞ্জের কোনো রিভিউ আমরা দিতে পারছি না, কোনো লিস্ট আমরা দিতে পারছি না, কারণ গুগল স্যারকে জিজ্ঞেস করার পর সেখানে বিঞ্জে প্রথম কোন সিরিজ জনপ্রিয়, দ্বিতীয় কে, তৃতীয় কে, চতুর্থ কে, আমরা কোনো লিস্ট পাইনি। আমরা হইচইয়ের লিস্ট পেয়েছি, আমরা নেটফ্লিক্সের লিস্ট পেয়েছি, আমরা জি5-এর লিস্ট পেয়েছি। তো সেগুলো এখন আপনারা পর্দায় দেখবেন। দর্শক, আশা করি আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সময় বের করে আপনারা সুন্দর সুন্দর প্রোডাকশন দেখবেন, হয়তোবা নেটফ্লিক্সে, হয়তোবা জি5-এ, হয়তোবা হইচইতে, অথবা বাংলাদেশের যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে। আমরা প্রতি সপ্তাহে আপনাদের কাছে ফিরে আসব সুন্দর সুন্দর এপিসোড নিয়ে, সেখানে নিয়ে কথা বলবো। তবে দয়া করে আমাদের রিভিউ, আমাদের কথা, আমাদের দুষ্টামি যদি কারো কোনো ইমোশনে আঘাত লাগে, আমাদের কাউকে কোনো ব্যক্তিগতভাবে আক্রমণের কোনো উদ্দেশ্য নেই। আমরা নিছক অনুষ্ঠানের খাতিরে আমরা এগুলো করছি আপনাদেরকে আনন্দ দেবার জন্যে। আমাদেরকে দেখতে চোখ রাখুন এসটিভির পর্দায় প্রতি বৃহস্পতিবার রাত 9:30 এবং আমাদেরকে ফলো করতে পারেন, আমাদের আপডেট পেতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। এবং আমরা আশা করব আপনারা এখন থেকে আমাদের সাথে থাকবেন, আমাদের ভুলভ্রান্তি ধরিয়ে দিবেন, এবং আমরা আপনাদের জন্য সুন্দর একটি অনুষ্ঠান প্রতি সপ্তাহে নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।